আচ্ছা, আজকে কাজের জন্য আমরা প্রথমে যেটা করব, একটা ফোল্ডার তৈরি করে নেব আমাদের টেক্সট, রাইট? নাম দেব কি? সেকেন্ড ক্লাস দিন। এটা প্রজেক্ট না, সেকেন্ড ক্লাস, ঠিক আছে? নাম দিলাম। তারপরে ওই কাজ করার জন্য আমি এখানে একটা ফাইল তৈরি করব। ফাইলের জন্য আমরা একটা নাম দিতে পারি। কি নাম দেবো? টেবিল ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল তো দিতে হবে, তাহলে টেবিল তৈরি করার জন্য এটা দিলাম। এখন এই যে টেবিলটা তৈরি করলাম, এটার ভিতরে আমি এখন কোড লিখব। তো কোডটা যে লিখবো কোন একটা কি ইউজ করে? এডিটর ইউজ করে। তো এডিটর এখানে আমরা নোটপ্যাড ইউজ করতে পারি। আর নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে আজকে আমরা নোটপ্যাড প্লাস প্লাসের মধ্যে কাজ করব। আপনাদের সবার নেটে কি ইন্টারনেট অ্যাক্সেস আছে? যদি থাকে তাহলে আপনারা সবাই গুগলে যাবেন। হ্যাঁ, গুগলে যেয়ে এখানে লেখেন নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস, এই কথাটা লিখবেন, নোটপ্যাড প্লাস প্লাস। এটা লেখার আগে এটা লিখবেন তো অবশ্যই। এখানে লিখলে এই নোটপ্যাড প্লাস প্লাস হোম এটা চলে আসছে, নোটপ্যাড -প্লাস-প্লাস.org। এটা হলো তাদের অফিসিয়াল সাইট। এখান থেকে আমরা তাদেরকে ডাউনলোড করতে পারবো। আর তার আগে এখানে যে আপনারা একটু এখানে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। এই যে লিখলে দেখেন উপরে এরকম নোটপ্যাড প্লাস প্লাস কিছু আসে কিনা। যদি আসে তাহলে আসে, আর ডাউনলোড করার দরকার নাই। কিন্তু ডাউনলোড করার ওয়েটা বা ডাউনলোড কীভাবে করে এটা তো আমাদের দেখতে হবে, কারণ অনেকেই দেখা যাবে এর আগে কখনো ডাউনলোড করে নাই, তাদের জন্য প্রবলেম হতে পারে। তাহলে আমরা যেটা করব, নোটপ্যাড প্লাস প্লাস লিখবো। এইটা আসছে কিনা আমরা একটু খেয়াল করবো, নোটপ্যাড -প্লাস-প্লাস.org। এটা আসছে সবার? যদি আসে এখানে আমরা ক্লিক করব। যদি আসে তাও বললেন, না আসলে তাও বললেন, তাহলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ, এই দেখেন আমি বলি গুগলে যাবেন অথবা ওই যে ব্রাউজারের উপরে লিখলেও হবে, সমস্যা নাই। শুধু লেখেন নোটপ্যাড প্লাস প্লাস, এই কথাটা লেখেন। সবাই লিখতে পারছেন? লিখে সার্চ দেন, দিলেই সবার প্রথমের যে লিঙ্কটা আসবে এটাই তো লিঙ্কটা, যে নোটপ্যাড++.org। ওকে, হ্যাঁ, এটাতে ক্লিক করবেন। আপনার পাশে একটু দেখেন, খেয়াল করেন ভাইজান, দেখা দিয়েন। তারপরে এখানে ডাউনলোডের মধ্যে এই যে ডাউনলোড দিয়ে এই যে এখানে দিলেই সেভ ফাইল দিলে ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড হয়ে গেল, হ্যাঁ বললেন, তাহলে আমরা কি করলাম, এখানে টেবিল নামে যেটা, এটা ওপেন করব কি দিয়ে? ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। আপডেট দরকার নেই আমার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এতটুকু সবাই পারছি। এখন এটার ভিতরে আমরা প্রথমে HTML এর কাজ করতে গেলে আমাদের কি করতে হবে? HTML এর স্ট্রাকচারটা লিখতে হবে। এই স্ট্রাকচারটা লিখে ফেলো সবাই। হ্যাঁ, স্ট্রাকচারটা লেখেন। এই HTML লিখবো, তারপর হেড, তারপরে বডি। টেবিল তৈরি করার জন্য আমরা এখানে ট্যাগ নিতে হবে টেবিল। আর টেবিলের ভিতরে আমি যেটা তৈরি করব সেটা হলো টিআর, রাইট? টিআর এর ভিতরে যেটা আমার থাকবে টিডি। এখন আমি কি কি লিখবো বা আমার কলাম কয়টা হবে সেটা আমি বলছিলাম। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম 4টা কলামের ভিতরে আমি এখন বলে দেবো। প্রথমটা হলো সিরিয়াল নাম্বার, পরেরটা হলো কাস্টমার নেম, পরেরটা হলো অ্যাড্রেস,
তারপরটা হলো কন্ট্যাক্ট নাম্বার। এরকম করে আপনি টেবিলের হেডিংগুলা দিতে পারেন। করলাম টেবিলটা একটা রো, না 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 ডাটা টাইপের মতো এরকম না, না এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তো এটা তো শুধু জাস্ট ডিসপ্লে করবে। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যায় আপনি ডাটা টাইপ দিতে পারবেন যেটা। আচ্ছা, টেবিল, হ্যাঁ আপনার এখানে তৈরি করলাম, একটা রো তৈরি হলো, তারপর পরবর্তীতে আরেকটা রো তৈরি করি আমরা। এই রো এর ভিতরে আমরা আবার কলাম তৈরি করব। কলাম আমাদের উপরে যে কটা তৈরি থাকবে সেই কটাই একটা। এই কলামের ভিতরে আমরা ভ্যালু দিতে পারি। প্রথম সিরিয়াল নাম্বারে কি দিব, দিতে পারি 01, নাম দিতে পারি এমডি, হ্যাঁ, তারপরে দিতে পারি অ্যাড্রেস, দিতে পারি অ্যাড্রেস লিখে দিতে পারি বিস্তারিত, আর এখানে ফোন নাম্বার দিতে পারি। এরকম আমরা কয়েকটা কলাম দিতে পারি। এটা 1, এটা 2, এটা 3, 1 2 3 4। এখন আমরা এখানে রান করব। এইখানে আমাদের একটা টেবিল তৈরি হলো, কিন্তু টেবিলে কোনো বর্ডার আসে নাই। এর জন্য আমরা যেটা করবো, টেবিলে একটা অ্যাট্রিবিউট ইউজ করবো সবার উপরে, বর্ডার 1, তাহলে একটা টেবিল কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, কোডটা দেখেন এবং সবাই করে নেন। সবার উপরের যে কলামটা, হেডিংটা, এই লেখাটাকে আমরা টেবিল হেডারও বলতে পারি। বোল্ড করে দিলে বা লেখা, এই লেখাটা যদি আবার এই কলামের সেন্টারে আসে, হ্যাঁ, তাহলে সুন্দর হয় না? তো এইটার জন্য টেবিলের ভিতরে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হলো, এখানে টিডি না লিখে, টিডি তো নর্মাল স্ট্রাকচার, টিআরটিডি, টিআরটিডি, এখানে টিআর টিএইচ লেখা, যেটা হেডিং হবে সেটাকে বলা টিএইচ, টেবিল হেডিং। হ্যাঁ, প্রথমটাই হেডিং বানাবো। প্রতিটা তো আর হেডিং আমার দরকার নাই, তাই না? প্রতিটা কি হেডিং দরকার আছে? তো যেটা আমার হেডিং দরকার সেটাকে আমি বলবো টিএইচ দিয়ে আমি রিফ্রেশ দেবো। পার্থক্যটা দেখেন যে কোথায় দিব, এই যেখানে আমার টিডি ছিল, টিডির পরিবর্তে, ডি এর পরিবর্তে আমরা এখানে এইচ দিব। এইচ দিয়ে আর কি হেডারকে রিপ্রেজেন্ট করে। টেবিল দিয়ে আগে পুরা HTML স্ট্রাকচার করা হতো, হ্যাঁ, HTML লেআউটগুলো তৈরি করা হতো, কিন্তু CSS টা ডেভেলপ হওয়ার পরে এখন আর টেবিল ইউজ করা হয় না, এখন ইউজ করা হয় ডিভ। আমরা দেখব টেবিল দিয়েও লেআউট দেখব, ডিভ দিয়েও দেখব। না, টেবিল দিয়ে করতে সময় অসময়ের চাইতে এটার কিছু সমস্যা আছে। রেসপন্সিভ যখন করবেন, হ্যাঁ, তখন এটা টেবিলগুলো প্রবলেম হয়। আর ডিপগুলো আপনার ফ্লেক্সিবল, যেখানে যেভাবে ইচ্ছে সেইভাবে রিসাইজ করা যায়। হ্যাঁ, টেবিলে হলে একটা ফিক্সড উইথ নিয়ে নেয়। আচ্ছা, তো এইভাবে আমরা তৈরি করতে পারছি। প্রবলেম হলে বললেন, না হইলেও বললেন।
হ্যাঁ হ্যাঁ সেন্টার করতে পারবেন না। এখানে খেয়াল করেন যখন এই টেক্সটগুলা এগুলো আমরা বাই ডিফল্ট কি লেফট থাকে, আর উপরের হেডিংগুলো যখন টিটির মধ্যে দিবেন বাই ডিফল্ট লেফট থাকবে। তো এখানে আমি একটা টি দিয়ে প্রমাণ করে দিই, একটা টি দিই। এটা কি সিরিয়াল নাম্বার না? আমি এত বড় না লিখে আমি শুধু লিখি এস এল না। ওকে ঠিক আছে, এস এল লিখলাম। হ্যাঁ এস এল লিখে সিরিয়াল নাম্বারটা আমি বিশাল একটা নাম্বার দিই, তাহলে আমি প্রমাণ পাবো যে এটা কি অবস্থা। দেখেন এই সিরিয়াল নাম্বারটা কি লেফট অ্যালাইন হচ্ছে না? এইখানে যদি আমি বলে দেই টি ডি না বলে যদি বলে দেই টি এইচ, তাহলে টি এইচ এর সুবিধাটা কি? টি এইচ এর সুবিধা দুইটা, একটা হলো এই লেখাটাকে সে বোল্ড করবে আর এই লেখাটাকে সে সেন্টার করবে। খেয়াল করেন প্রমাণ এই, এখন এই লেখাটা বোল্ডও হলো আবার সেন্টারও হলো, মানে এটা যে একটা হেডিং। আমি যদি চাই যে আপনি চাইলে পারবেন, কিন্তু এটা হলো ডিফল্ট। হ্যাঁ চাইলে সবকিছু করতে পারবেন, অনেক সমস্যা নেই। এটা হলো ডিফল্ট, এইভাবেই থাকে। এটাও সেন্টার আছে, এটাও সেন্টার আছে, কিন্তু এটা যে সেন্টার আছে এটা বুঝতেছে না, কারণ এটা যতটুকু উইথ ততটুকুর মধ্যে আছে। এটা আর সেন্টার হবে কি আর কি হবে। আচ্ছা এই হলো আমাদের টেবিলের স্ট্রাকচার। তো টেবিলটা শেখার জন্য আপনারা একটা ইয়ের হেল্প নেবেন, বই। এখানে আমি বলে দিই এই বইটা যেটা আপনাদের দেওয়া আছে অলরেডি, আমি দেখাই দিই। দেওয়া আছে হ্যাঁ মেইল করা, এই ফাইলটা পাবেন, HTML টিউটোরিয়ালটা পাবেন। এটাও পাওয়ার কথা, দেওয়ার কথা। অন্য কেউ দেখছিলেন? তাহলে হ্যাঁ পারলে সবাই বলবেন। আচ্ছা পান না যদি না পান আবার নিয়ে যাবেন, না নিজের তাকে দিয়ে নেবেন। আমি এখান থেকে দিয়ে দেবো, আমাকে বলবেন, আমি মেইল করে দেবো। এখন এইখানের মধ্যে আমি এটা পেজ নাম্বারটা কততে আছে আমি এখানে দেখেন একটা চ্যাপ্টার আছে, নাম হলো টেবিল। টেবিলের আগে অনেক কিছু আলোচনা, এই যে এখান থেকে এইখান থেকে পেজ নাম্বার কত এটা? 21 লিখে নিতে পারেন আপনারা। 21 নম্বর পেজ না, এটা কত 22 নম্বর পেজ। পেজ নাম্বার কত? 22। 22 থেকে আপনারা যাবেন একদম 22 থেকে যাবেন, আমি বলি এটা আপনাদের হোম টাস্ক থাকবে। আমি সব দেখাবো না এখানে, হ্যাঁ, কারণ সব দেখাইলে দরকার নাই সব আসলে। আর প্র্যাকটিক্যাল কাজ করতে এত কিছু লাগে না, কিন্তু আপনি যেহেতু শিখবেন একজন লার্নার হিসেবে, বিগিনার হিসেবে আপনাকে এগুলো দেখতে হবে, সব প্র্যাকটিস করতে হবে এই লিস্টের আগ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তার মানে 39 পর্যন্ত। তাহলে কত হইল পেজ নাম্বারটা বলেন? হ্যাঁ 21 থেকে 22 থেকে 39, এই 22 থেকে 39 এতগুলা পেজ শুধু টেবিল নিয়ে কথাবার্তা। টেবিলটা ছোট বিষয় না, অনেক বড় বিষয়। আর টেবিল দিয়ে অনেক কাজ, অনেক কিছু আছে টেবিলে। আপনি এটা যদি শিখেন তাহলে অনেক কিছু এখান থেকে দেখতে পারবেন। আমি কিছু জিনিস দেখাই দেবো এখন, হ্যাঁ, তো এটা থেকে ধারণা নিতে পারবেন। তো আমি আগে একটু থিওরিটিক্যাল বলে নিই। টেবিলের অনেক কিছু আছে। এইখানে দেখেন টেবিল, এখানে বলা আছে, এইটা এখন আমার দরকার নেই, এটা বলা আছে টেবিল ট্যাগটা তৈরি করা হয় টেবিল ট্যাগ দিয়ে, আর রো তৈরি করতে হয় টিআর আর টিডি দিয়ে, তাই না? হ্যাঁ টিডি দিয়ে কলাম তৈরি করা হয়। তারপরে এখানে আছে দেখেন একটা কোড লেখা আছে যে টেবিল বর্ডার দিতে পারেন আপনি 1। তো বর্ডার 1 না, যদি বর্ডার আপনি বাড়াই দেন, যে বর্ডার আমি দিলাম 10, তাহলে কি হবে? 10 বড় হবে, ঠিক আছে? এরকম আপনি দিতে পারেন। তো এটা হলো বর্ডারের জন্য। তারপর বর্ডারের ভিতরে টিআর, তারপরে টিআর এর ভিতরে টিডি। ওকে, এইটা গেল বর্ডার। তারপরে যেটা আছে এটাও একই জিনিস।
আচ্ছা, এটাতে বলা হয়েছে টিএইচ দিয়ে বলা হয়েছে। যে জিনিসটা আমরা দেখলাম এখানে, দেখেন খেয়াল করেন, টেবিলের যে হেডিংটা, টেবিলের হেডিংটা দুইভাবে হইতে পারে, একটা হলো হরিজন্টাল, একটা হলো ভার্টিক্যাল। যদি আপনি ভার্টিক্যাল এখন তৈরি করতে চান তাহলে কি পারবেন? ওইটাই আমরা কিভাবে করব দেখেন, এই টেবিল থেকে শুরু করে এই টেবিল পর্যন্ত কপি করব। খেয়াল করেন, কপি করব, কপি করে এই টেবিলের পরে যাই আমি এইখানে একটা কমেন্টস করব। HTML কমেন্টস, খেয়াল করেন, কমেন্টস মানে কি? কমেন্টস মানে যেই লাইনটা এক্সিকিউট হবে না, যেই লাইনটা ডিসপ্লে হবে না কোথায়? ব্রাউজারে। অর্থাৎ ব্রাউজারের যে পার্সার আছে সেই এই লাইনটা সে পড়বে না, ব্রাউজারের ইঞ্জিনটা এই কোডগুলো সে কি করবে? এক্সিকিউট করবে, পড়বে। এই কোডটা সে আর পড়বে না, এই কোডটা পড়বে না। যেটা পড়বে না ওটাকে বলে কমেন্টস। কমেন্টস মানে হলো এটা ডিসপ্লে হবে না, রাইট? এটা আমার পরে তো কিসের জন্য? বোঝার জন্য একটা আমি কমেন্টস ট্যাগ এরকম দিলাম। তো এরকম দিলে ওইখানে তো এরকম লেখা আসবে, তাই না? তো এইটাকে আমি H1 এর ভিতরে দিই, ঠিক আছে? এখন আমি যদি এখানে রিফ্রেশ দেই, সেভ দেন, এরকম আসলো, রাইট? এটা দিলাম কেন? এটার থেকে নিচের টেবিলটা যে আলাদা একটা জিনিস, এটা বোঝার জন্য। আর এটা কি জিনিস এটা আমি উপরে একটু লিখে দিলাম, কিন্তু এই লেখাটা আমার ডিসপ্লে হওয়ার দরকার নেই। দ্যাট ইজ কমেন্টস। এটাকে বলে HTML কমেন্টস। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরকম কমেন্টস লেখার জন্য আলাদা সিনট্যাক্স থাকতে পারে। তো HTML এর জন্য হলো এইটা। এইখানে আমরা কি করব? উপরে টেবিলটা কপি করছি না, এটা তো কপি চলে গেছে, আমি এটা পেস্ট করব, রাইট? পেস্ট করলে কি হলো? উপরে একটা টেবিল, নিচে আরেকটা টেবিল। আচ্ছা, পেস্ট না করে আমরা যদি লিখে দেই, আমাদের প্র্যাকটিসটাও হলো আবার শেখাটাও হলো। এখন আমরা যে জিনিসটা তৈরি করব সেটা হলো এই জিনিসটা তৈরি করব। আমি একটু বড় করে এই জিনিসটা তৈরি করব। এই যে এখানে কয়টা কলাম আছে? রো আছে কয়টা? 3টা। তাহলে প্রথমে কি করতে হয়? রো না কলাম? রো। তাহলে আমরা 3টা রো তৈরি করে ফেলি ফার্স্টে। কিভাবে করব? টেবিল নিতে হবে, রাইট? তারপরে টিআর নিতে হবে, কয়টা? 3টা। তাহলে 3টা রো নিলাম, 3টা রো এর ভিতরে প্রতিটার ভিতরে কয়টা করে কলাম? 2টা করে। তাহলে এটা হবে টোটাল কয়টা? 3টা। দেখেন, এই কপি পেস্টগুলো শিখতে পারলেও এখনো দরকার নাই, কিন্তু পরবর্তীতে এগুলো আর কি, যে যখন কাজ করবেন তখন কিন্তু এত কোড লিখতে হবে না, একটা লিখলে বাকিগুলো আস্তে আস্তে কপি পেস্ট করে। টেবিল শুরু, টেবিল রো, টেবিল রো, টেবিল রো, 3টা রো, আর প্রতিটা রো এর ভিতরে 2টা করে কলাম। আর এটার একটা আমি বর্ডার দিব 1। আর এই টেবিলের ভিতরে আমি কিছু লিখে দিই। না লিখলে তো আমি বুঝতে পারবো না যে কি আসলো না না আসলো, তাই না? না লিখলে তো টেবিলটা শো করবে। এই লিখে দিলাম, লিখে এখন রিফ্রেশ দিই। তাহলে এখানে 2টা কলাম, 3টা রো তৈরি হলো। কিন্তু এখন আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এরকম করে তৈরি করা। এখানে লিখবো ফার্স্ট নেম, এখানে লিখবো বিল গেটস। তাহলে প্রথমটাই লিখবো ফার্স্ট নেম, খেয়াল করেন, আর এখানে বিল গেটস, বিল গেটস, ঠিক আছে না? বানান ভুল হইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে টেলিফোন, টেলিফোন, হ্যাঁ, পরেরটা লিখবো টেলিফোন। না, এটা তো ঠিক আছে, তাই না? দেখি আমি একটু কিভাবে করছে। ফার্স্ট নেম বিল গেটস, তো টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার লিখবো। তাহলে এখানে লিখি টেলিফোন, টেলিফোন, আর এখানে তার নাম্বারটা দিব, তাই না? আর এখানেও লিখবো টেলিফোন, আর এখানে তার নাম্বারটা আমি দিয়ে দেবো, রাইট? এখন রিফ্রেশ দেন, হইল ফার্স্ট নেম বিল গেটস, টেলিফোন, টেলিফোন। হ্যাঁ, দেখি এটার মতো হয়েছে কিনা। ফার্স্ট আমি এটাকে যদি একটু করে রাখি এরকম করে, তাহলে আমার আরো সুবিধা হয়, বারে বারে করতে হয় না। এটা এই পাশে রাখলাম, আর এখন এটাতে আমি দেখলাম, তাই না? এই যে, তাহলে কি হলো? ফার্স্ট নেম বিল গেটস, টেলিফোন, ফোন, এরকম। কিন্তু এই লেখাগুলো বোল্ড আছে, এটা যে একটা হেডিং, এটা বোঝানোর জন্য। তাহলে আমার কি করতে হবে এখন?
তাহলে এই নাম যেটাতে বোল্ড আছে ওটাতে দিতে হবে এইচ টি এইচ, এটা বোল্ড আছে এটা দিতে হবে টি এইচ, রাইট? স্ট্রাকচারে কোনো চেঞ্জ নেই। হ্যাঁ, স্ট্রাকচারে তো স্ট্রাকচার চেঞ্জ দরকার নাই তো, শুধু আমরা নাম চেঞ্জ করে দিয়েছি। নাম চেঞ্জ করে দিচ্ছি। এই যে এরকম এই টেবিলটা তৈরি করছি আমরা, আমার স্ট্রাকচার কি আছে এটার বিষয় না, বিষয় হলো এই সেম জিনিস আমি তৈরি করতে পারছি কিনা। তো আপনারা দেখেন একটু পারেন কিনা, একটু ট্রাই করেন। CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, হ্যাঁ আলাদা দেখতে পাবেন। এই পর্যন্ত আমরা করলাম, তারপরে স্টেপে যাই। আমরা ক্যাপশন দিতে পারলাম। আচ্ছা, উইদাউট বর্ডার বলতে আমরা বলতেছি যে এখানে যদি আমি বর্ডার ইউজ না করি, অর্থাৎ যদি আমি এখানে কোনো বর্ডার না দিতাম, দেখেন খেয়াল করেন, 0 দিই, বর্ডার কত দিই 0, বর্ডার 0 দেওয়া আর কিছু না দেওয়া তো একই কথা। এখন কিন্তু আমার এটা দেখা যাবে এরকম, বর্ডার কোনো আসবে না, ঠিক আছে? ওকে, তারপরে আসেন, আমি এগুলো একটু দেখাই দিতেছি। কেন এগুলো দেখানো, এগুলো যদি আপনারা বাসায় দেখেন নিজেরাই পারবেন, দরকার নাই, কিন্তু প্রথম তো এর জন্য আমি দেখাই দিতেছি। কল স্পেন, এটা খুব গুরুত্বপূর্ণ, রো স্পেন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন একটা টেবিল এখানে তৈরি করছে, খেয়াল করেন এই টেবিলটা, যে টেবিলটা আমরা তৈরি করছি এটা ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ দিয়ে বর্ডারটা দিই, তারপর আমরা বুঝাই এটা, এটার মধ্যেই এটা হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করেন এখানে এই যে টেবিলটা তুমি তৈরি করলাম, এই টেবিলের সাথে আর এই টেবিলের সাথে কোনো পার্থক্য মিলে খুঁজে পান? এটা দুইটা রো কলামকে মার্জ করছে, আর এটা দুইটা রোকে মার্জ করছে। এরকম একটা টেবিলের মধ্যে যদি কোনো কলাম বা কোনো রোকে আমরা মার্জ করতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হয় রো স্প্যান বা কল স্প্যান। কি ইউজ করতে হয়? রো স্প্যান বা কলামের জন্য ইউজ করতে হয় কল স্প্যান। তো একটু করে দেখি কিভাবে। মনে করেন সাপোজ আমি চাচ্ছি এটার মতো, আউটপুটটা দেখেন আগে, তাহলে বুঝবেন। এটার মতো যে বিল গেটস ওনার একজনের ফোন নম্বর দুইটাই আছে তার। আচ্ছা ঠিক আছে, এই দেখেন আমরা বলতেছি এই টেবিলের মধ্যে একটা নতুন জিনিস আছে। কি নতুন জিনিস? সেটা হলো এখানে দুইটা কলামকে মার্জ করে, মার্জ তো বুঝি, হ্যাঁ দুইটা কলাম মার্জ মানে মার্জিন না, মার্জ মানে এক করা, দুইটা কলামকে একটা কলামে পরিণত করা, বা তিনটা কলামে একটা কলামে পরিণত করা, এটা হলো মার্জ। তো এই যে এই দুইটা কলামের মধ্যেই একবার টেলিফোন লেখছে, বুঝাইতেছে দুইটা কলামেরই টেলিফোন নাম্বার। আবার এখানে কি, এখানে ফার্স্ট নেম বিল গেটস, কিন্তু টেলিফোন নাম্বার এই দুইটাই তার টেলিফোন নাম্বার। হ্যাঁ আসে, তো এইখানে যেটা সেটা হলো এখানে দুইটা কলামকে মার্জ করছে, আর এইখানে যেটা এখানে দুইটা রোকে মার্জ করছে। পার্থক্য আছে কিন্তু। কল স্পেন, তো এটা ইউজ করতে চাইলে রো স্পেন আর কল স্পেন। তো সাপোজ আমি মনে করেন আমার যে কাজটা আছে এখানে, আমি চাচ্ছি যে এইখানেই বলি যে এই ফোন নাম্বারটা আমি একবার লিখবো, দুইবার লিখবো না। দুইবার লেখার কি দরকার আছে? একবার লিখবো, বুঝাবো এখানে দুইটাই আমার ফোন নাম্বার। তাহলে এই দুইটা কি আমার রো না? এটা একটা রো, এটার পরে আরেকটা রো, তাহলে দুইটা রো। তো দুইটা রো করে যদি একটা রো করতে চাই তাহলে কিভাবে করবো দেখেন। এই যে কোন রোটাকে করতে চাই? এই রোটাকে, এই এখানে লিখবো রো স্প্যান কত, এটা 2, মানে দুইটা রোকে আমি একটা রো করতে চাই। এইখানে এসে আর আমার এইটা দরকার নেই, একটাই। কারণ কি? কারণ এইখানে তো আমি পরেরটা নিয়ে এখানে যোগ করে দিছি, আর এইখানে এখন আমি এখানে রিফ্রেশ দিই। এখন দেখেন এই দুইটাকে মার্জ করে একটা করতে, বুঝা গেছে? একটা বক্সের মধ্যে টেলিফোন, একটার মধ্যেই টেলিফোন। এর মানে হলো এটাও টেলিফোন, এটাও টেলিফোন। এই একটা কলামের আন্ডারে আবার তারপরে দুইটা কলাম বা তিনটা কলাম বা চারটা কলাম, একজনের আন্ডারে 5 জন এমপ্লয়ি থাকতে পারে না? হ্যাঁ এরকম। হ্যাঁ থাকতে পারে, আমি করতে পারবো। উপরে টেলিফোন, নিচে মোবাইল, তখন উপরে লিখবো মোবাইল, নিচে টেলিফোন। হ্যাঁ এর জন্য আর কি। হ্যাঁ পার্থক্য হলে তো আমার মার্জ করার দরকার নাই। আমি বলতেছি যেখানে দরকার আছে, এটা যে দরকার হবে এরকম না, এটা একটা সিস্টেম শিখতেছে যে একটা টেবিলে অনেক সময় মার্জ
নামে তো কোনো প্রবলেম না, এই খেয়াল করেন আমি তো নামকে মার্চ করতেছি না, আমি করতেছি টিডি কে মার্চ বা টিআর কে মার্চ, বুঝলেন না? খেয়াল করেন এটা হলো একটা কলাম, কলামের ভিতরে কি লেখা থাকবে ওইটা তো আমার বিষয় না। কলামের ভিতরে আমি যা লিখি কোথায়, এখানে টেলিফোন না লিখে আমি ফোন লিখি না, যাতে অসুবিধা নেই, ফোন আসবে। কিন্তু এটা তো দুইটা কলাম ছিল, দুইটা রো ছিল, দুইটা রোকে আমি একটা রোতে করলাম পরিণত। এখন আবার এরকম যদি চাই যে এইটার মতো যে এই এরকম 1 2 3 তিনটা কলাম, তিনটা কলাম দুইটা রো, হ্যাঁ এখানে তিনটা কলাম দুইটা রো, এই টেবিলটাকে আমি একটু কপি করে আমি পরে আরেকটা পেস্ট করি। এখানে আমি যেটা করব, যেটা দেখলাম এটা হলো দুইটা রো, এই একটা রো এই একটা রো, দুইটা রো আমি একটা ফেলে দিলাম। রো কয়টা আমার, একটা দুইটা রো, দুইটার মধ্যে কলাম কয়টা করে, তিনটা করে কলাম, রাইট? তিনটা করে কলামের ভিতরে কি কি লেখা, প্রথমে নেম টেলিফোন, প্রথমটা হলো নেম, তারপরটা হলো টেলিফোন, রাইট? তারপরটা হলো টেলিফোন, হ্যাঁ নেম টেলিফোন, আর এটা নেম মাই নেম লিখলাম, আর এটা দুটো টেলিফোন। এখন এইটার রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা, দেখি এই যে এটা হলো নেম আর এটা টেলিফোন, এটা টেলিফোন। এখন আমি চাচ্ছি এই টেলিফোন উপরে দুইবার লিখছি না, দুইবার না লিখে একবার লিখবো, একবার লিখে একটা ফেলে দেবো, তাহলে একটা ফেলে দিলাম, খেয়াল করেন একটা ফেলে দিলাম, খেয়াল করেন একটা চলে গেল। এখন এই আমি চাচ্ছি এই টেলিফোনটা এমন ভাবে লেখা থাক দুইটাতেই যাতে কভার করে, তাহলে এই দুইটা কলামকে একটা করে দেই, দুইটা কলামকে একটা কলামে পরিণত করতে গেলে এটাকে আমার এইটার সাথে মার্জ করব, তাই না? তাহলে এইখানে লিখতে হবে কল স্পেস কত 2, তাহলে দুইটা কলাম হয়ে গেল এটার মধ্যে, আর এইখানে আর কলাম থাকবে না। টেবিলের একটা ল্যাকিংস আছে, বাট টেবিলের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হলো টেবিলের নিয়ম হলো যে আপনি একটা রোতে যে কটা কলাম দেবেন প্রত্যেকটা রোতে ওই কটা কলামই দিতে হবে আপনার, এটা হলো টেবিলের সমস্যা। মানে আমি বুঝাই, এই একটা রো না, এই রোতে কয়টা কলাম আছে, 1 2 3 4, একটা কলামে যদি আপনি একটা রোতে যদি 4টা কলাম দেন তাহলে পরবর্তীর প্রতিটা রোতেই 4টা করে কলামই দিতে হবে। আপনি এরকম করতে পারবেন না যে এটাতে 5টা, এটাতে 6টা, এটাতে 3টা, এটাতে 2টা, এটাতে 1টা, থাকুক আর না থাকুক যেভাবে থাকুক আপনাকে কি করতে হবে, সেই সেম কলামই রাখতে হবে। এটা হলো টেবিলের প্রবলেম। তো এই প্রবলেম থেকে মুক্তির জন্য, এই প্রবলেম থেকে উদ্ধারের জন্য অনেক সময় তো এরকম হইতেই পারে যে এখানে আপনার 3টা কলাম দরকার, 4টা কলাম দরকার নাই, এখানে 3টা কলাম দরকার, এখানে 2টা কলাম দরকার, এই দুইটা মিলে একটা কলাম দরকার, এই দুইটা মিলে একটা কলাম দরকার। তো সেই ক্ষেত্রে টেবিলে একটা সিস্টেম রাখছে টেবিলকে মার্জ করা, আরেকটা সিস্টেম রাখছে টেবিলকে স্প্লিট করা। স্প্লিট কি জিনিস, যে এই টেবিল এই কলামের ভিতরে আপনার আরো 2টা কলাম দরকার হতে পারে, এটা হলো স্প্লিট। আর মার্জকে এই দুইটা মিলে একটা করবে। তো এই সিস্টেমগুলো টেবিলে রাখা হয়েছে, কারণ টেবিলের প্রবলেম হলো যে আপনি যে একটা রোতে যে কটা কলাম নেবেন পরবর্তী রোগুলোতে সেম নিতে হয়, পরবর্তীতে আপনি মার্জ স্প্লিট করতে পারেন, এটা সমস্যা। তাহলে এখন আমরা এইখানে যেটা করব যে এই দুইটাকে আমরা মার্জ করে দেবো। তো এর জন্য আমরা যেটা করব, এখানে লিখে দেব রো কল স্পেন 2, তাহলে এখানে একটা কলাম 2টা কলাম, আর এখানে এনে 2টা নেই না, আছে 2টা, আর এখানে একটা, তাহলে 3টা হয়ে গেল। তাহলে এইটা আর দরকার নেই আমার, 3টা তো হয়েই গেল। এখন এসে আমি এখানে রিফ্রেশ করলাম, তাহলে এই যে এই 2টা মিলে একটা। তো এই লেখাটা সেন্টারে করতে চাইলে আপনার কি দিতে হবে, TH দিতে হবে, TDর পরিবর্তে দিতে হবে TH, কারণ হেডিং দরকার আমার। সেন্টার এরকম আমরা একটা টেবিলকে মার্জ করতে পারি। মার্জটা দুইভাবে হইতে পারে, একটা রো মার্জ হইতে পারে, একটা কলাম মার্জ হইতে পারে। এখন আসেন সেল প্যাডিং আর হলো সেল স্পেসিং, দুইটা জিনিস শিখবো আমরা। একটা হলো সেল প্যাডিং, একটা হলো সেল স্পেসিং। সেল প্যাডিং কি, সেল স্পেসিং কি, এই জিনিসটা এখন আমরা দেখব। এখানে এক্সাম্পল বলা আছে, দেখেন টেবিলের মধ্যে আমরা এক্সাম্পল দিয়েই বলি। টেবিলের মধ্যে আপনি যদি দেন সেল CELL না, সেল প্যাডিং, আরেকটা আছে কি সেল স্পেসিং। আচ্ছা এই কাজগুলো করবেন।
আপনারা যদি নোটপ্যাডে কাজ করেন তাহলে এক কাজ করে নেবেন, এই ল্যাঙ্গুয়েজ থেকে খেয়াল করেন, ল্যাঙ্গুয়েজ থেকে দেখবেন যদি HTML কাজ করেন, যখন এইচে যাবেন, এইচে যায় HTML-টা টিক দিয়ে নেবেন, তাহলে কি হবে HTML ট্যাগগুলো আপনার অটো চলে আসবে, আপনাকে সাপোর্ট দেবে। হ্যাঁ, সেল প্যাডিং দিয়ে আমি এখানে দিলাম কত, দিলাম 10 দিয়ে আমরা আউটপুট একটু দেখি যে কি হইল। দেখেন এই সেলগুলার লেখাগুলা কি এটার সাথে পার্থক্য বুঝতে পারছি আমরা। সেল প্যাডিং, এটাকে বলে প্যাডিং মানে কি বুঝলাম, তাহলে আমরা এই প্যাডিং জিনিসটা মনে রাখবেন, এটা আমাদের সিএসএস এ খুব কাজে লাগেছে। সিএসএস দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, মার্জিন প্যাডিং এর উপরেই সিএসএসটা হয়। প্যাডিং হলো সবসময় ভিতরে থেকে জায়গা ছেড়ে দেয় না, এই যে লেখাটা, এই লেখাটার চারপাশে আরো গ্যাপ দিবেন, ওগুলো বলে প্যাডিং। এই যে বক্সটা, এই বক্সটাকে আরো রাইট পাশে নিয়ে আসবেন, ওইটাকে বলে মার্জিন। কিন্তু এই লেখাটার ভিতরে আপনি স্পেস বাড়াবেন, ভিতরে স্পেস বাড়ানো হলো প্যাডিং, বাইরে স্পেস বাড়ানো হলো মার্জিন। একটা সেলের ভিতরে বাড়ানো হলো প্যাডিং সেলের ভিতরে, হ্যাঁ, আর বাইরে বাড়ানো হলো মার্জিন বাড়ানো। আপনি বললেন এই লেফট পাশে 2 ইঞ্চি মার্জিন রেখে কাজ করেন, তার মানে কি লেফট পাশে 2 ইঞ্চি জায়গা সাদা রাখবে, খালি রাখবে, লেফট পাশে 2 ইঞ্চিতে কিছু বসাবে, তারপরে থেকে সবকিছু লেখা শুরু হলো মার্জিন। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখন আমরা শিখলাম কি সেল প্যাডিং। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হলো সেল স্পেসিং। এখানেই আমরা দিতে পারি সেল স্পেসিং, সেল স্পেসিং, এটা সেল স্পেসিং এখন দিয়ে দিলাম আমি 10। তাহলে কি হয় দেখেন, আউটপুটটা দেখেন, একটা সেল থেকে, এটা একটা সেল, একটা রো একটা কলামের কম্বিনেশনের যে জিনিসটা তৈরি হয় এটাকে কি বলে, সেল বলে। বুঝেন নাই? এই যে এইটা, এই একটা গড় না, বক্স না, এই বক্সটাকে কি বলে, এটাকে বলে সেল। এটার ভিতরে কি আছে, রো কলাম, রো কলামের মধ্যে যেটা থাকে এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এগুলো সব সেল। আর এই টোটালটা একটা রো, আর এটা একটা কলাম। বুঝলেন নাই? এটাই তো। আর এটা হলো একটা সেল। তো এই সেলের একটা সেল থেকে আরেকটা সেলের যদি আমি দূরত্ব বাড়াতে চাই, স্পেস দিতে চাই, তাহলে সেই স্পেসটা দিতে হয় কি দিয়ে, সেল স্পেসিং দিয়ে। প্যাডিং হলো ভিতরের অংশ, আর স্পেসিং হলো বাইরের অংশ, এইগুলো। তাহলে সেল স্পেসিং, সেল প্যাডিং আমরা দেখলাম। এখন পরবর্তীতে আমরা যেটা দেখব, নেস্টেড টেবিল। নেস্টেড টেবিলে আমরা তৈরি করতে পারি, যেমন হলো এই যে টেবিলটা যে আমরা তৈরি করছি, এই টেবিলের এইটার ভিতরে আবার আমার কি প্রয়োজন হতে পারে, 2টা রো 2টা কলাম দরকার হতে পারে, রাখতে পারে না টেবিলের ভিতরে। তখন এই টেবিলের ভিতরে আরেকটা টেবিল, একটা সেলের ভিতরে আরো 2টা রো 2টা কলাম লাগতে পারে এই সেলের ভিতরে, এটা তো একটা। তো তখন কিভাবে করব, তখন এটাকে বলে নেস্টেড, অর্থাৎ একটা টেবিলের ভিতরে এটার ভিতরে আরেকটা টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, দেখেন, খেয়াল করেন, এই জিনিসটা কোড দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে একটা টেবিল আমার এখানে তৈরি হয়েছে, হ্যাঁ, আর এইখানে এসে টেবিলটা শেষ হয়েছে, এই টেবিলটা শেষ হয়েছে। এখন এই টিআর এর এইখানে এই যে টিআর দিয়ে শুরু হয়েছে, আর টি আর দিয়ে শেষ করি, এইখানে এসে শেষ হয়েছে। এটা একটা রো, এই রো এর ভিতরে কলাম করছি কয়টা দেখেন, টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু টিডি শেষ, 2টা কলাম করছি। এই টিডির ভিতরে করছি কি আরেকটা টেবিল নিচ্ছে, নিয়ে এটার ভিতরে আবার কয়টা রো করছি, একটা 2টা রো 2টা কলাম করছি। তা আমরা যদি করতে চাই এটা প্র্যাকটিক্যালি, তাহলে কিভাবে করবো দেখেন, খেয়াল করেন, এইটার উপরে করি, এটা আমরা এটার উপরে করি, এটার ভিতরে আমরা কি করব, আরো 2টা রো নেব, 2টা কলাম নেব, ফোন লেখার এখানে নেই আমরা উপরেরটাতে, কোথায় নিব এটা, এইখানে, রাইট, ফোন লেখার এইখানে, এই যে এখানে ফোন না লেখানো কিছু লিখি, দেখি আমাদের ঠিক আছে কিনা জায়গাটা, এটা এখানে আমরা 2টা কলাম 2টা রো নেব। তো কিভাবে করবো এখন দেখেন, এইখানে আমরা একটা টেবিল নেব, সেম জিনিস, এটা জাস্ট আপনাদের কনসেপ্টটা দেওয়ার জন্য যে টেবিলের ভিতরেও টেবিল
করা যায়। কারণ এটার ভিতরে দুইটা রো নিব, দুইটা রোর ভিতরে একটা রোর ভিতরে দুইটা করে কলাম। হ্যাঁ, এই আবার এটাকেও আমি এই, তাহলে দুইটা রো হলো, দুইটা কলাম হলো। তার কলাম টোটাল সেল হলো কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা। বর্ডার ওয়ার্ড একটু দেখি, দেখেন এটার ভিতরে দুইটা রো দুইটা কলাম। তো এইভাবে আমাদের কাজের প্রয়োজনে আমরা একটা টেবিলের ভিতরে আরেকটা রো কলাম করে কাজ করতে পারি। আচ্ছা, পরে আসেন। এই এখানে দেখেন করা হয়েছে, এই একটা টোটাল একটা টেবিল, টোটাল টেবিলে দুইটা রো আছে আর একটা রোর ভিতরে দুইটা করে কলাম আছে। এই কলামটাতে কি করা হয়েছে, আরেকটা টেবিল তৈরি করা হয়েছে, তার দুইটা রো করা হয়েছে, আবার দুইটা করে কলাম, প্রতি রোতে দুইটা করে কলাম করা হয়েছে। এটি। আচ্ছা, এখন আসেন টেবিল বর্ডার অ্যান্ড ফ্রেম। টেবিলের ভিতরে আমরা ফ্রেম তৈরি করতে পারি কিভাবে? আমি একটা আউটপুটটা দেখাই। এই যে ফ্রেমটা আমরা যে টেবিলগুলো তৈরি করি, টেবিলের বিভিন্ন ডিজাইন থাকে, দেখছেন? এইটা কি ডিজাইন? এটা হলো উপরে একটা দাগ, নিচে একটা দাগ, এটা শুধু নিচে একটা দাগ, হ্যাঁ, আর এটা এরকম। তো এগুলো আমরা দিতে পারি, এগুলো খুব একটা যে কাজে লাগে তা না, একটু আপনারা এগুলো বাসায় দেখে নেবেন। হ্যাঁ, তো এগুলোর জন্য এই যে এখানে কোডিং লেখা আছে এফ ফ্রেম, ফ্রেম লিখে, এটা এফ ফ্রেম না, ফ্রেম লিখে বিলো, তার মানে কি শুধুমাত্র বিলোতে দাগ আসবে, নিচে দাগ আসবে। তো এগুলো আপনারা একটু বাসায় দেখে নেবেন, এগুলো ইম্পর্টেন্ট না, আমি ইম্পর্টেন্ট যেগুলো এগুলো দেখে নিন। এগুলো খুব কাজে লাগে না, এগুলো এখন সিএসএস দিয়ে সব হয়। হ্যাঁ, এগুলো দরকার নেই, এগুলা অপ্রয়োজনীয়। হ্যাঁ, এগুলা। তারপর কল গ্রুপ, এটাও খুব একটা দরকার নাই, এগুলো বাদ দেন, এগুলো আপনার বাসায় দেখবেন। কল গ্রুপটা কি? কল গ্রুপ হলো, মনে করেন আপনি এই দুইটা কলামকে একটা গ্রুপে ফেলাইলেন, এটাকে আলাদা একটা গ্রুপে ফেলাইলেন। একটা টেবিলের মধ্যে 10টা কলাম আছে, 5টাকে একটা গ্রুপে দিলেন আর 5টাকে আরেকটা গ্রুপে দিলেন, দুইটা গ্রুপ ধরলেন, একটা গ্রুপের কালার দিলেন লাল আর একটা গ্রুপের কালার দিলেন ব্লু। তাহলে এক গ্রুপের কালার দিলে ওইটার মধ্যে যা আছে সব পেয়ে যাবে। এও করতে পারেন, আবার আলাদা আলাদা করেও করতে পারেন, আলাদা আলাদা করাটাই ভালো গ্রুপ ধরে করলে। তো গ্রুপ করার জন্য কল গ্রুপ লিখতে হয়। এটা। তো আমরা এই কাজটা এখন যদি করতে চাই এরকম, তাহলে আমরা গ্রুপ ছাড়াই করতে পারবো। কিভাবে পারবো দেখেন, আমি যদি আমার টেবিল আছে না তৈরি করা, এই টেবিলটাকে বা এই টেবিলটাকে এই কালারটা দিব, এই দুইটা প্রথম দুইটাকে লাল দিব, পরেরটাকে ব্লু দিব। তাহলে কিভাবে করব, আমি শুধু কালার দেওয়ার জন্য লিখবো, এইখানে দেখেন কালারের জন্য তারা কি ইউজ করছে, সিএসএস ইউজ করছে। আমি সিএসএস ইউজ করবো না, আমি ইউজ করব এখানে শুধু ওই যে কালার যেভাবে দেয়, আমার প্রথম টেবিলটা না, এই টেবিলটা, তাই না? এই টেবিলটার প্রথমে একটা আমি কালার ইউজ করে দিই, বিজি কালার, ইয়েলো। তাহলে কি পুরো টেবিলটা ইয়েলো কালার হবে। কোনটাতে ইউজ করছি, কোথায় ইউজ করলাম, হইলো না, আরেকটু দেখি, বিজি কালার লিখিনি, এখন দেখি, এই যে ইয়েলো হয়েছে। আমি যদি চাই যে প্রথম 3টা কলামের একটা কালার হবে, পরেরটার আবার আরেকটা কালার হবে, সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারি প্রথম 3টা কি এর আমার কলাম, তাই না? আচ্ছা, রোতেও বললেও হবে, রোতে বলি যদি বিজি কালার, বিজি কালার বললে শুধু বিজি কালার, এটা বললে শুধু এই রোতে হবে। দেখি আমি দেখাই, না রোতে হবে, এই রোতে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি তো এরকম চাচ্ছি না, এটা এরকম হবে না কেন, আমি চাচ্ছি কিরকম, আমার আউটপুটটা কই, এই যে এরকম চাচ্ছি, এই দুইটা। তাহলে কিভাবে দিতে হবে আমার, সেই ক্ষেত্রে আমার দিতে হবে এইখানে না দিয়ে আমি এই ক্ষেত্রে যে গ্রুপটা ভালো ইম্পর্টেন্ট, যে না গ্রুপটা করলে ম্যানুয়ালি দিয়ে দিতে হবে, ম্যানুয়ালি দেওয়া ছাড়া আসলে উপায় নেই। কারণ এখানে তারা এই যে এখানে যারা করে দিছে কল গ্রুপ স্পেন 2, এটার কালার দিছে, কল গ্রুপে করছে, কল গ্রুপ করলে
স্পেন 2 দিছে, এখানে কল গ্রুপ বলে স্টাইল দিছে, দুইটা কল গ্রুপ নিছে না, দুইটা কল গ্রুপ নিয়ে এগুলো সিএসএস এ করবো আমরা। এখন এটা দেখবো না, এটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এগুলো এটুক সিএসএস, হ্যাঁ, এটুকের জন্য আর আমি দেখাইতেছি না, তো বাদ দিই। তো এরকম আমরা এইরকম কালার আমরা করতে পারবো। এই যে বিভিন্ন যেটার মধ্যে কালার দেবো এটা কালার করতে পারবো। কলামগুলোতে লিখে দিতে হবে, তো এটা আমরা লিখতেছি না, পরের দিকে আর কি আছে। এই যে আরেকটা জিনিস হলো আমরা কলামের এই কলামগুলার হাইট উইথ আমরা সেট করে দিতে পারি। হাইট উইথ সেট করার জন্য শুধু যদি আমি বলি উইথ বা হাইট তাহলেই হবে। যেমন এই কলাম এখানে নামের যে ঘরটা এটাকে আমি আরো বড় করতে যাচ্ছি, বা এই যে টেবিল যেটা, এই টেবিলটা আমি পুরো ফুল থাকবে, তাহলে আমি যদি এরকম চাই তাহলে এই টেবিলের এখানে লিখতে হবে উইথ দিব 100%। 100% মানে ফুল। তাহলে এখন যে টেবিলটা হইলো, টেবিলটা কালারটা চলে গেল 100% হলো, তাই না? 100% মানে সিরিয়ালের গড় তো আমার এত বড় দরকার নেই, সিরিয়ালটা ছোট দরকার, নামেরটা বড় দরকার, তাই না? তো এরকম করে আমি প্রতিটা রো ওই কলামের আমি সাইজ ঠিক করে দিতে পারি। কিভাবে? আমি যদি বলি এইখানে এটা আমার এত বড় দরকার না, আমি যদি এখানে বলি সিরিয়াল নাম্বারের উইথ হবে কতটুকু, 50 পিক্সেল, তাহলে সিরিয়াল নাম্বারটা এতটুকু। এইভাবে আমি কি করতে পারি, ছোট বড় নামেরটা, প্রথম সিরিয়াল নাম্বার রো তো ছিল বড় প্রথমে, তো এত বড় তো দরকার নাই আমার, আবার এটাকে বড় করবো। এরকম আমরা টেবিলের কলাম রো ছোট বড় করতে পারবো। এখানে কিন্তু এই কোডগুলো সব দেওয়া আছে, আপনারা যদি একটু বাসায় দেখেন। একদিনে কই, আপনারা তো 1 সপ্তাহ সময় পেতেছেন। না, এটা আমরা এই যে এই মাসের পর সামনে মাস থেকে আমরা ক্লাসগুলো একটু বাড়াই দেবো। আর এখানে দেখেন প্রতিটা কলামের মধ্যে আবার আলাদা আলাদা কালার করছে, যদিও এটা সিএসএস দিয়ে করছে, দরকার নেই। তাহলে এই হলো আমাদের মোটামুটি টেবিলের জিনিসপত্র। এনে এক নজরে আর কি টেবিলের যে ট্যাগগুলো আমরা ইউজ করবো সেগুলো দেওয়া আছে। টেবিল, THTR, ক্যাপশন, কল গ্রুপ, কল, থ্রেড, এগুলো দরকার, এগুলো এত কাজে লাগে, দরকার নেই। আচ্ছা, এখন আমরা একটা দেখি, মজার একটা জিনিস দেখি। আচ্ছা, লিস্টটা দেখবো আগে, এরপরে লিস্ট আছে আমাদের। লিস্টটা তৈরি করে কিভাবে, লিস্টটা সহজ, আমি বলে দিই। লিস্টটা সবার উপরে তৈরি করি। লিস্টটা দেখেন, লিস্টের জন্য আমি বলে দিই এখানে লিস্ট, হ্যাঁ, এখানে বলে দিলাম। এরকম করলাম কেন, কারণ আমরা কোডগুলো যাতে পরবর্তীতে বাসায় নিয়ে দেখলে বুঝতে পারি যে কোনটা কোন জন্য কাজ করে। এগুলো হলো টেবিলের জন্য। এখানে বলবো হলো এটি, এই ট্যাগগুলো কিসের, টেবিল, এটা হলো টেবিল, ঠিক আছে? এখান থেকে একদম লাস্ট পর্যন্ত বোঝার সুবিধার ক্ষেত্রে আমি কমেন্টস করে রাখতে পারি, ঠিক আছে? টেবিলের কাজ। হ্যাঁ, কি দিলে আপনারা কাজ যখন করবেন পার্সোনাল, তখন আপনাদের কোড যদি করেন, কোডটা এমন একটা জিনিস, আপনি আজকে কোড করলেন, কালকে এসে কি করছেন মনে নাও থাকতে পারে। তো এই জন্য আপনারা পাশে লিখে রাখবেন যে কোনটা কোন কাজের জন্য। এটা বেস্ট প্র্যাকটিস আর কি। কমেন্টস, HTML ট্যাগ কমেন্টস। তো এখানে আপনারা লিস্ট যদি তৈরি করতে চান, মনে করেন সাপোজ আমি একটা ট্যাগ দিলাম, H3 ট্যাগ, এটা রাখলাম অর্ডার লিস্ট, রাইট? অর্ডার লিস্টের জন্য লিখতে হয় OL, OL-এর ভিতরে লিখতে হয় H1, H2, H3, H4, H5, এই 6টা দিন, এই 6টা আছে। হ্যাঁ, হলো 1, পুরো সাইডে কি সর্বোচ্চ 6টা দেওয়া যাবে? 6টা এই 6টাই ট্যাগ আছে। এগুলো প্রি ডিফাইন্ড ট্যাগ, HTML এ তৈরি করা।
হ্যাঁ, এরা যেভাবে তৈরি করে রাখছে ওইভাবে আমার ইউজ করতে হবে, আমি এর বাইরে যেতে পারবো না। ঠিক আছে, ওরা 6টাই করছে, 6টার বাইরে আমিও পারবো না। এটা হলো 1, এখানে লিখতে হবে 1, এটা 2, এটা লিখতে হবে 2, এটা 3 লিখতে হবে 3, এটা আছে 4, 4, 5, 5, 6, 6। এই এখন রিফ্রেশ দেন, এই যে এটা হলো H1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। কিন্তু আপনি যদি H7 লেখেন বা H0 লেখেন বা শুধু H লেখেন তাহলে কিন্তু কাজ করবে না, কারণ এই ট্যাগগুলো এইভাবেই তৈরি করা। তো এই যে কোনো একটা আপনার সাইজ যেমন লাগে, একটু বড় লাগলে H1 নেবেন, একটু ছোট লাগলে H2 নেবেন বা 3 নেবেন। H1 H2 তে আরো আছে, আরো নিচে তো থাকতে পারে, থাকুক না, সমস্যা নাই। আমার মানে এটা তো H1 H2 H3 H4 H5 H6 এই 6টা ট্যাগ দিয়ে আপনি লিখতে পারবেন, সমস্যা নাই। আমি যদি এখানে H1 না লিখে H2 লিখি তাও কাজ করবে, কিন্তু ফন্টটা একটু ছোট হয়ে যাবে, এটাই বলছি। এটার অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট লেখার নিয়ম হলো OL LI, OL শুরু শেষ, এটা হচ্ছে LI। যেমন আমি লিখলাম মাই অর্ডার লিস্ট, এর কয়টা দিই, এরকম দিই, দিয়ে কি হয় এটা একটু দেখি, আউটপুটটা দেখেন, বোঝার চেষ্টা করেন। 1 2 3 4, 4টা। তো এটা আসলো কিভাবে, এটা হলো OL LI। OL হলো অর্ডার লিস্ট। আপনি যদি এরকম করতে চান একটা কিছু 1 2 3 4 5 6 লিখতে চান, তাহলে আপনাকে লিখতে হবে প্রথমে OL, তারপরে LI মানে লিস্ট। কি কি লিস্ট লিখবেন, ওই LI দিতে ওই লিস্টগুলো দিয়ে দিবেন, কিন্তু তার আগে OL শুরু করে OL শেষ করে দিতে হবে, নিয়ম। এখন আবার এখানে আসেন, H2 এর ভিতরে তাহলে কি হবে, H2 এর একটা দাগ আসবে, এটা হলো অর্ডার লিস্ট। কারণ এই সেম জিনিসটাকে আমি কপি করে এখানে দিয়ে দিই, এখানে বলি আমি আনঅর্ডার লিস্ট, অর্ডার কি দুইবার হয়ে গেল, আনঅর্ডার লিস্ট এটা। তাহলে এখানে হবে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা কিন্তু এরকম না 1 2 3 এরকম না, আনঅর্ডার লিস্টের জন্য এখানে লিখতে হয় OL না UL, কি লিখতে হয় ইউ মানে আনঅর্ডার লিস্ট। এই এটা হলো আনঅর্ডার লিস্ট, এটা হলো অর্ডার লিস্ট, বুঝা গেছে? তাহলে এই যে আনঅর্ডার লিস্ট যেগুলো, এগুলো তো একটা ইয়ে করে আসছে, মানে একটা বুলেট নাম্বার বলে, এগুলো একটা সিম্বল দিয়ে আসছে, আর এগুলো 1 2 অন্য কোনো সাইন দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। আপনি যদি মনে করেন অর্ডার লিস্টে আপনি 1 2 3 4 না দিয়ে ABCD দিবেন, হবে না? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এটা ডিফল্ট হলো 1 2 3, সেই ক্ষেত্রে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, লিখতে হবে এখানে। আমি প্রথমে অর্ডার লিস্টে দেখাই, অর্ডার লিস্টে লিখতে হবে টাইপ A, তাহলে ABCD। আপনি যদি লেখেন টাইপ ছোট হাতের A দেন, আমি দেখাই, তাহলে ছোট হাতের ABCD। যদি লেখেন টাইপ I, তাহলে হবে এরকম করে আপনি টাইপ করে তার আন্ডারে আপনি কি করতে পারেন, অর্ডার লিস্ট তৈরি করতে পারেন। ঠিক একইভাবে এইখানেও আপনি এই চিহ্ন না দিয়ে অন্য চিহ্ন দেবেন। অর্ডার লিস্টে তো একটা আসবে, আর না লিখলে আপনি মানে এগুলা নান করতে পারবেন, সমস্যা নাই, ওটা প্রবলেম না, কিন্তু বাই ডিফল্ট হ্যাঁ 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 না চাইলে তো পারবেন ওটা বা। এখন আনঅর্ডারেও আবার টাইপ দিতে হবে। আনঅর্ডারেও 4টা টাইপ আছে, একটাকে বলে ডিস, এই যে এটা হলো ডিফল্ট, আর একটা হলো স্কোয়ার, এটা এই দেখেন এখন চেঞ্জ হয়েছে না। আরেকটা বলে কি স্টার, না স্টার দিয়ে দেখি, স্টার না, এটা স্টার,
স্টার্ট না, এটা স্টার্ট না, এটা যেগুলো আছে প্রিডিফাইন হবে তৈরি করা। ওগুলো আমার মন মতো একটা দিয়ে দিলে সিম্বলের নাম কিন্তু হবে না, কথা হচ্ছে না? এইটাই, এটা এখন দেখতে হবে ওরা কিভাবে লিখছে। আরেকটা ছিল নামগুলো বলে গেছি আমি, আমাদের এখানে দেওয়া আছে লিস্ট, এখানে মনে সব দেওয়া নেই, না দিলে আমরা একটু দেখে নেবো। না, এখানে দেওয়া নেই ওইভাবে, একটু দেখে নিন। আপনি এখানে লাগবেন, এটাকে বলে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার বানানো হয়েছে অনেক, অর্ডার লিস্ট টাইপ। হ্যাঁ, দেখে একটু দেখে নেন টাইপগুলো কি কি আছে। এই যে কটা আছে টাইপ, কি দিচ্ছে এখানে দেওয়ার তো কথা। এই যে ডিস্ক একটা দিছে, সার্কেল, আর একটা স্কোয়ার, আর কি দিছে দেখি, এই কটাই দিছে। আরেকটা আছে ওটা বলে গেছি আমি, ওটাকে বলে, আচ্ছা সার্কেলটা দিয়ে দেখি একটু। হ্যাঁ, না সার্কেল ওটা তো আসে না, দাঁড়ান আমি দেখে নিই। এই যে সার্কেল, ঠিক আছে। তো এরকম অ্যাট্রিবিউট আপনি যখন যেটা দিবেন সেটাই আসবে, অর্থাৎ 4টা আছে ডিফল্ট। এই 4টা দিবেন, এই সার্কেল। আর আরেকটা জিনিস দেখাই, এটা ডিফল্ট তো 1 থাকে, 1 দিলেও হবে, না দিলেও হবে। আপনার এরকম দরকার হতে পারে যে আপনি 1 থেকে শুরু করবেন না, শুরু করবেন 3 থেকে। সেই ক্ষেত্রে তখন আপনি এখানে বলবেন, হ্যাঁ না টাইপ 3 লিখলে হবে না। টাইপ 3 মানে সে বুঝবে না, টাইপ 3 মানে বুঝবে না, 3 লিখলে হবে না, 1 লিখতে হবে। না, আর এখানে লিখতে হবে আপনার স্টার্ট, কত থেকে শুরু হবে। এরকম আপনি কাস্টমাইজ করা যায়, এগুলো ডিফল্ট তো থাকবে, এগুলো পরবর্তীতে আবার কাস্টমাইজও করতে পারেন। এগুলো মানে কাজে লাগে খুব কম, তারপরে একটু দেখে রাখা। আর আনঅর্ডার লিস্ট তো আমরা দেখলাম, এটা আনঅর্ডার লিস্ট। আর আরেকটা লিস্ট আছে, সেটাকে বলে ডেফিনেশন লিস্ট। সেই লিস্টটাও আমি একটু দেখাই দিই, এটাকে কপি করে নিচে দিলাম, এটাকে বলবো ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন লিস্টার লিখতে হয় ইউএল দিয়ে, না ডেফিনেশন লিস্টার হলো স্ট্রাকচারাল। লিস্টার 3 ধরনের না? হ্যাঁ 3 ধরনের, অর্ডার, আনঅর্ডার, জিএল। হ্যাঁ, ডেফিনেশন লিস্ট, হ্যাঁ জিএল, ডিটি। ডিটির মধ্যে আপনার হেডিংটা দিতে হয় যে ডেফিনেশন লিস্ট। জিএল এর ভিতরে আপনি ডিটি দিবেন, ডিএল, আর এটা ডিএল হবে। হ্যাঁ ডিএল হবে, ভুল হয়েছে। আর এটা হবে ডিটি। ডিএলটা একবার দেওয়া হয়েছে। ও না না, এটা ভুল হয়েছে, ডিএল ডিটি। এটা ডিএল, এটা হলো ডিটি, ঠিক আছে। তারপর হবে যেটা, সেটা হলো ডিডি, রাইট। এরকম আমি একটা তৈরি করলাম, তারপর আরেকটা করেন, আমি তৈরি করি। এখানে কোনটা কি বলতেছি, আগে তৈরি করেন। এটা একটা লিস্ট তৈরি করার নিয়ম, আর কিছুই না। ওদের এইভাবে সিনট্যাক্সটা, স্ট্রাকচারটা আছে। এই যে এখানে কি হয়েছে, একটা ডেফিনেশন লিস্ট তৈরি হয়েছে। লিস্টার এই যে এটা একটা ডেফিনেশন, এগুলো হলো তার আন্ডারে তার লিস্ট। হ্যাঁ এরকম করতে পারেন আর কি, ইয়ে আছে, এগুলো কাজে আপনি ইউজ করতে পারেন, না করে অন্যভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমরা শিখতেছি, হ্যাঁ অ্যাজ এ বিগিনার হিসেবে আমাদের সবগুলো একটু দেখে রাখা উচিত যে এইভাবে হয়। ডিএল ডিটি ডিডি। ডিএল মানে ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন টাইটেল, হ্যাঁ ডেফিনেশন ডাটা। এটা আপনি যেভাবে মিনিং করেন অসুবিধা নাই, এটা এইভাবে লিখতে হয় আর কি। তো এই জিনিসগুলোই আপনার এই যে এই লিস্টের আন্ডারে দেওয়া আছে, একটু দেখেন, খেয়াল করেন। আমরা এই দেখেন HTML লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেফিনেশন লিস্ট। অর্ডার লিস্ট কীভাবে লিখতে হয় এখানে বলা আছে, আনঅর্ডার লিস্ট কীভাবে লিখতে হয় এখানে বলা আছে, আর ডেফিনেশন লিস্ট কীভাবে লিখতে হয় এখানে বলা আছে। আর এটাকে এক নজরে এখানে দেওয়া আছে। ওকে, এগুলো দেখলে তাহলে আপনার ডকুমেন্ট মানে রিটেন ডকুমেন্টও পেয়ে গেলেন আপনি। কারণ পরবর্তী সবসময় যেগুলো মনে থাকবে বা থাকবে এরকম তো কথা না, এর জন্য একটা টিউটোরিয়ালে এগুলো সব দিয়ে দেওয়া আছে। এই আর লাস্টে একটা জিনিস আমরা দেখব, সেটা একটু মজার। সেটা হলো, মনে করেন উপরে বডির পরে শুরু করব, আমি এখানে একটা টেক্সট লিখি, মনে করেন H2, দিস ইজ মাই টেক্সট, এই কথাটা লিখলাম, লিখে আমি রিফ্রেশ দিলাম, তাহলে দিস ইজ মাই টেক্সট লেখাটা চলে আসছে।
আসছে না? এই লেখাটার শুরুতে যদি আমি একটা ট্যাগ ইউজ করি, সেই ট্যাগটার নাম দেব মার্কিউ। মার্কিউ আসে না? হ্যাঁ, এই যে এই মার্কিউ, হ্যাঁ, মার্কিউ ট্যাগটা শুরু করব এবং যা কিছু আমি মার্কিউ ট্যাগের ভিতরে রাখবো সেইগুলো কি হয় একটু দেখি। এরকম দেখেন কি হয়, আমি দেখাচ্ছি। একবার আসবে, বারবার আসবে। দেখেন, দেখলে বুঝতে পারবেন। এই মার্কিউ ট্যাগের কাজ হলো কোনো ট্যাগকে ডিফল্ট ভাবে রাইট পাশ থেকে লেফট পাশে নিয়ে যাওয়া। এর আবার লেফট থেকে রাইটে যাওয়া যাবে। হ্যাঁ। এখন যদি আপনি চান না এই লেখাটাকে রাইট থেকে লেফটে নিব লেফট থেকে রাইটে, তখন এইটাকে বলতে হবে এটা ডিরেকশন বলতে হবে। আগে এখন রাইট দিলাম, হ্যাঁ, এখন কি হয়েছে রাইট থেকে এদিকে থেকে, আগে কি হয়েছিল এদিক থেকে যাচ্ছিল, এখন এদিক থেকে যাচ্ছে। আগে টেক্সট আসছে, তারপরে মাই আসছে, তারপরে ই যাচ্ছে, তারপরে দিস আসছে। না এটা তো আমার একটা লেখা, এটা তো আমি এই লেখার ভিতরে যা লিখবো তাই তো আমার আসবে, ওটা তো সমস্যা না। সমস্যা হলো আমি কোন সাইড থেকে এই লেখাটাকে মুভ করতে চাই। এটা যদি আমি রাইট দেই তাহলে দেখেন রাইট, আর যদি আমি লেফট দেই, লেফট দিলেও যা, না দিলেও এর ডিফল্ট থাকে। খেয়াল করে এই দেখেন এই সাইড থেকে আসে। এই আমি একটা জিনিস বলি, এখানে যে লেফট থেকে যখন আসে তখন আগে দিস ইজ মাই টেস্ট আসে। আমি বলতেছি যে যদি রাইট থেকে আসে তাহলে আগে দিস আসবে না, এইটা তো আর আরবি লেখা না, আপনি চেঞ্জ করতে পারবেন না। তো বাম থেকে পড়তে পারবেন, পড়তে গেলে রাইট থেকে পড়তে হবে, ওইটা তো করতে পারবেন না। এটা করতে পারেন, এখন এইটা করতে পারেন যে এইটা রাইট। খেয়াল করেন, এখন যদি এরকম করতে পারেন যে এই পাশে এইদিকে যাচ্ছে, তাই না, যে এদিকে ঢুকে যাচ্ছে, হ্যাঁ, আবার এদিকে আসতেছে, আবার যাচ্ছে, রাইট। কিন্তু আমি যদি চাই না এদিকে যাবে, এদিকে একটা বাড়ি খায়, আবার এই পাশে আসবে, আবার এখানে বাড়ি খায়, আবার এই পাশে আসবে, তখন এখানে আরেকটা ইউজ করবেন বিহেভিয়ার। বিহেভিয়ার হবে অল্টার নেট। ডিরেকশন তো কোন পাশ থেকে আসবে এটা, আর বিহেভিয়ার মানে আমি বলতেছি যে এই পাশে যে আবার এই নতুন করে এই পাশ থেকে আসে না, তা না, এই পাশে আসবে। দেখি লেখার স্পেলিং যদি ঠিক থাকে তাহলে কাজ হবে, স্পেলিং ভুল হলে কাজ হবে না। স্পেলিং ভুল হয়েছে, স্পেলিংটা আমরা একটু দেখে নেই। এটা আমাদের আছে লাস্টের দিকে, আমি দেখাচ্ছি একটু মজার জন্য। পারবেন, করেন না আপনারা, আপনারা বসে আছেন কেন, তৈরি করেন। এটা তো কোনো কিছু না, এটা তো কোনো বাসায় করবেন। দাঁড়ান, এই হ্যাঁ, মার্কিউতে আমরা যেটা ইউজ করবো সেটা হলো, আপনারা করেন এগুলা, পারবেন। আমি এটা কপি করে নিই, বানানটা ভুল হওয়া যাবে না, আমি দেখাই। এই যে দেখেন, খেয়াল করেন, আগে আমরা লিখছিলাম বানান কি, আমি একটু দেখাই। BIOUR হবে, হ্যাঁ, বিহেভিয়ার মানে স্পেলিং এর দুইটা আছে, আমেরিকান ব্রিটিশ। আপনি এখানে লিখতে হবে আমেরিকান স্পেলিংটাই, হ্যাঁ, ব্রিটিশ লিখলে কাজ করে না, দেখছেন। বিহেভিয়ার লিখতে হবে, আর অল্টারনেট বানানো, এটা ঠিক আছে, সমস্যা নেই। তো আমি এটা যদি এখন কেটে দেই, খেয়াল করেন, একটা কেটে দেই, এই দেখ বিহেভিয়ার অল্টারনেট। এখন রিফ্রেশ দেন, দেখেন কি হয়। আমি স্ক্রিনটা বড় করে, হ্যাঁ, কাজ হচ্ছে না কেন, আমি যে ভুলটা কপিটা মনে হয় কাটা দিছি, আর ভুলটা মনে রাখছি। এই যে এখন দেখি, এখন হবে। স্পেলিং ভুল হলে হয় না, সেক্ষেত্রে আপনার স্পেলিংটা একটু দেখে নিন।
কারণ দুইটা বানান আছে তো, একটা আমেরিকান একটা ব্রিটিশ। খেয়াল করছেন? হ্যাঁ করবেন। আপনি যদি চান আরো স্পিড বাড়াবেন, আরো স্পিড কমাবেন, বা একটা নির্দিষ্ট জায়গায় ঘুরবে, শুধু এতটুকু গ্যাপ ঘুরবে, ও আর যাবে না। অথবা এটা স্পিড আরো বাড়াই দেবেন, বা স্পিড আরো স্লো হবে, আস্তে আস্তে যাবে। এটা বাড়িতে আবার চলে আসবে। হ্যাঁ চলে আসবে। এখন আসেন আমরা পরে দিয়ে যাই, স্কল ডিলে আর স্কল অ্যামাউন্ট। স্কল ডিলে যদি আমরা ইউজ করি, খেয়াল করেন এখানে এখানে যদি আমরা দেই স্কল অ্যামাউন্ট না দিয়ে স্কল ডিলে, এখন খেয়াল করেন, দিলেই বুঝতে পারবেন। এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করলাম, আমরা বলছি অ্যাট্রিবিউট একাধিক ইউজ করা, 400। খেয়াল করছেন? আস্তে 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 আসতেছে। আস্তে আসতেছে। হ্যাঁ, এখন আপনি যদি এটা বাড়ান 400 না দিয়ে 4000, আরো কি হলো, মানে স্লো, অনেক স্লো হয়েছে, এই যে আস্তে আস্তে যাচ্ছে। আর যদি আপনি আপনি যদি 40 দেন, হ্যাঁ হ্যাঁ মার্কের মধ্যে 40 দেন, তাহলে দেখেন কি হয়, দ্রুত হচ্ছে, তাই না? এরকম আপনি এরকম দ্রুত আরেকটা করতে পারেন, স্কল অ্যামাউন্ট। এটা হলো স্কল অ্যামাউন্ট, এগুলো অ্যাট্রিবিউট এখানে দেন, 10 দিয়ে দেন, এরকম স্মুথ হলো। হ্যাঁ, আর এটা স্লো করে দিই, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। এরকম হচ্ছে না? এই স্কল অ্যামাউন্ট দিলাম আমি এখানে 100। এরকম অ্যাট্রিবিউট ইউজ করে, এই দেখছেন অ্যামাউন্টটা বুঝছেন? মানে একটা থেকে একটা যাচ্ছে, ওটার দূরত্বটা, লাভ এখানে কয়টা লাভ দিতেছে। আর এখানে যদি আমি আরো বাড়াই দিই, 500 দিই, দেখেন খেয়াল করুন, একবার দুইবার এই সে মুভ করে ফেলতেছে। এরকম কাজ করে আপনি এগুলাকে কি করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। তারপর আপনি স্কুলে বিজি কালার ইউজ করতে পারেন যদি আপনি চান, ডিজি কালার। যেমন আপনি যদি এখানে বলেন ডিজি কালার, যদি বলেন রেড বা ইয়েলো, তাহলে কি হয় দেখেন, এটুকু একটা কালারের মধ্যে আপনি হ্যাঁ সবই ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ফন্ট কালার, বিজি কালার সবই করতে পারবেন। এখন এই যে বিজি কালার যে ইউজ করলেন, এইখানে আবার আপনারা একটা জিনিস করতে পারেন, সেটা হলো মার্কিং স্ক্রল স্পেস বিজি কালার আর ডিরেকশন। আরেকটা গুরুত্বপূর্ণ সেটা দেখায়নি, ডিরেকশনের মধ্যে আবার আপনি কি করতে পারেন, লেফট রাইট দিচ্ছেন না, লেফট রাইট তো আমরা দিছি, এগুলো আমরা একটু কমাই দিই। হ্যাঁ, মানে এগুলো তো ভালো দেখাচ্ছে না, এই বিজি কালারটা করবেন। এখন আপনি ডিরেকশনে আপনি যদি বলেন আপ, তাহলে কি হয়, নিচ থেকে উপরে যাবে। অনেক ওয়েবসাইটের ডাইন পাশে বা রাইট পাশে দেখেন না যে ছোট থেকে নিউজগুলো উপরে আস্তে আস্তে উঠতেছে, আবার উপরে থেকে নিচে নামতেছে, এটা দিয়েও করতে পারেন। যদি এগুলো তো করে না, জাভাস্ক্রিপ্টটা করা হয় অ্যানিমেটেড ইউজ করে। তারপর এগুলো দিয়েও আপনি প্রাথমিকভাবে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে এগুলো আপনি লাগাই দিতে পারেন, মানে সহজ। হ্যাঁ হ্যাঁ, অ্যাট্রিবিউট আপনার একটা জিনিস খেয়াল করেন, এখানে দুইটা জিনিস, একটা হলো অ্যাট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউটের একাধিক ভ্যালু থাকতে পারে। দেখেন, একবার লেফট, একবার রাইট, একবার আপ, একবার ডাউন, বুঝেন না? সবগুলো আবার সিরিয়াল আসবে এভাবে না। এখন আমি যদি বলি ডিরেকশনের মধ্যে যদি বলি আপ, তাহলে কি হবে, এই যে এরকম আপের দিকে উঠতে থাকবে। আবার যদি বলি আপ না ডাউন, তাহলে কি নিচের দিকে নামতে থাকবে। কথাটা বোঝা গেছে তো? এরকম আর কি, এটাই বলতেছি যে আপনারা HTML এ দুইটা জিনিস, একটা হলো অ্যাট্রিবিউট একাধিক থাকতে পারে, আরেকটা হলো একটা অ্যাট্রিবিউটের ভিতরে একাধিক ভ্যালু থাকতে পারে। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে কিন্তু, ঠিক আছে? তো আপনারা এই কয়েকটা জিনিস আজকে যে আমি দেখাইলাম, এই কয়েকটা 3টা জিনিস একটু খাতায় লিখে নেন। একটা হলো টেবিল, একটা হলো লিস্ট, একটা হলো মার্কিং। এই 3টা টপিক আগামী ক্লাসে একটু, আর হলো মার্কিং।